হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস। দিস ইজ মোহাম্মদ আলামিন সরকার। আজকে আমি তোমাদের এইচএসসি আইসিটি বিষয়ে 3.1 সংখ্যা পদ্ধতির উপর একটা ক্লাস নেব। যারা 2025 সালে এইচএসসি এক্সাম দিবা, বিশেষ করে তোমাদের জন্য আজকের এই ক্লাস। এটা একটা ধারাবাহিক ক্লাস। প্রতি সপ্তাহে 2 থেকে 3টি করে ক্লাস নেওয়া হবে। আমার এই ক্লাসটা একদম যারা নতুন, মানে আগে কোথাও আইসিটি প্রাইভেট বা কোচিং করনি, তারাও করতে পারবে, এবং যারা আইসিটি পড়েছো তারাও করতে পারবে নিজেদের রিভিশনের জন্য। একদম বিনামূল্যে যারা যা যা শিখতে পারবে আমার ভিডিওগুলো দেখে, আমি আশা করি পেইড ক্লাস করেও এত কিছু শিখতে পারবেন। আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাই আমি এইচটিএমএল ও সি প্রোগ্রাম কম্পিউটারের সাহায্যে লাইভ কোড করে দেখাবো ইনশাল্লাহ। তো চলো, বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আচ্ছা, ক্লাস শুরুর আগে একটি ক্যালকুলেটর, হ্যান্ড নোট ও কলম নিয়ে বসে পড়ো, যাতে আমার সাথে সাথে তুমি টপিকগুলো নোট ডাউন করে রাখতে পারো। আজকে আমাদের এই ক্লাসের মেন টপিক হচ্ছে 3.1। এটা এইচএসসির আইসিটিতে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, যাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি কি, এটা যদি আমরা না জানি তাহলে পরে আমরা এই অধ্যায়ের মেন কনসেপ্টটাই তো আমরা পারবো না। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতি থেকে আরো কিছু প্রশ্ন আসে, যেগুলো ক খ বা কতে প্রশ্ন আসতে পারে, যে বেস বা ভিত্তি কাকে বলে। বেস বা ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহৃত হয় তার সমষ্টি। যেমন আর একটা প্রশ্ন হচ্ছে বিট কাকে বলে। বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম এককে বিট বলে। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আবার কি বলে, যেটা স্থানীয় মানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন হয় তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেমন দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, এরকম মানের ভিত্তিতে পরিবর্তিত হয়, এগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর একটা বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে তার নির্দিষ্ট স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যার মানের কোনো অবস্থানের পরিবর্তন ঘটে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন পাসিং কালের যে সংখ্যা পদ্ধতি গুলো ছিল সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। শূন্যের উদ্ভাবনের আগে যে সংখ্যা পদ্ধতি ছিল, রোমান সংখ্যা, তারপরে ব্যাবিলিয়নের সংখ্যা, এই সংখ্যাগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এছাড়াও পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। একটা হচ্ছে বাইনারি, ওয়াক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। এই চার প্রকার সংখ্যা পদ্ধতি আমাদের এই অধ্যায়ের মেন টপিক। এক নজরে চলো দেখে আসি বিভিন্ন সংখ্যা পদ্ধতি। প্রথমে সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলা হয় কম্পিউটারের ভাষা। মনে রাখো, বাইনারি মানে কম্পিউটারের ভাষা। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 2। এর মানে ভিত্তি বা বেস বলতে কি বোঝায়, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকে তার সমষ্টি। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কয়টি? 2টি, 0 এবং 1। এদের সমষ্টি 2, সেই কারণে এর ভিত্তি বা বেস কত? 2। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে আরেকটা সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ওয়াক্টাল সংখ্যা পদ্ধতি। এর বেস বা ভিত্তি হচ্ছে 8। এগুলো আমরা অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? বলে 8। কেন 8? কেন অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা ব্যবহৃত হয়েছে। কয়টি সংখ্যা? 8টি সংখ্যা। যেমন 0 থেকে 7 পর্যন্ত দেখো গোনো 8টি সংখ্যাই পাবা। যেভাবে দশমিক সংখ্যা পদ্ধতি, আর আমরা ছোটবেলা থেকে আমরা যে ক্লাস 1 থেকে আমরা সংখ্যা পদ্ধতি যেটা পড়ে আইছি সেটার নামই দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা জানি সেটা 0 থেকে 9 পর্যন্ত, এবং এর ভিতরে 10টি অঙ্ক আছে, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 10। যেভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এর বেস বা ভিত্তি 16। এটা 0 থেকে পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত হয় 10। এরপরে উম, 10কে এ দ্বারা প্রকাশ করছে, বি দ্বারা 11, সি দ্বারা 12, ডি দ্বারা 13, ই দ্বারা 14 এবং এফ দ্বারা 15। দেখো 0 থেকে 15 পর্যন্ত কয়টি সংখ্যা আছে একটু গুণে দেখবা, এর ভিতরে 16টি সংখ্যা আছে, এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 16।
এই অধ্যায়ের সিলেবাস, আমরা যে কোনো অধ্যায় বা যে কোনো, তুমি যেই সাবজেক্টই, তুমি যেখানেই প্রাইভেট কোচিং করো না কেন, তুমি যে সাবজেক্টটাই আগে পড়বা সেই সাবজেক্টের সিলেবাস বা সেই অধ্যায়টা পড়বা, সেই অধ্যায়টার সিলেবাস যদি তুমি না জানো, যে আমার কি কি পড়লে আমি এখান থেকে আমি 100% অ্যান্সার করতে পারবো, এইটা যদি তুমি না জানো, তাহলে সেই অধ্যায় পড়া বা সেই সাবজেক্ট পড়ার মধ্যে পড়ার কোনো দরকারই নাই। আমি এটাই মনে করি। তো আমরা এই 3.1 থেকে আমরা যে যে বিষয়গুলো না পড়লে নয়, মানে এই বিষয়গুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না বোর্ড প্রশ্নে, কলেজ প্রশ্ন, যে কোনো জায়গায় প্রশ্ন করো, এইগুলো এই টপিক গুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না, এরকম 100% কমন পাওয়া যাবে। এরকম 4টি টপিক সাজিয়েছি। টপিক নাম্বার 1 এ দেওয়া আছে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কি জিনিস সেটা একটু দেখো। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে, আমরা বাইনারি থাকতে পারে আমাদের অক্টালে চাইতে পারে, বাইনারি থাকতে পারে আমাদের হেক্সাডেসিমাল চাইতে পারে, বাইনারি থাকতে পারে আমাদের দশমিক চাইতে পারে। এই যে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাওয়ার পদ্ধতি, একেই বলা হয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। এরপরে আমরা 2 নাম্বার টপিকে পড়বো বাইনারি যোগ বিয়োগ। বাইনারিতে কেমনে যোগ বিয়োগ করে এটা, তা যারা আইসিটি পড়ো নাই তারা হয়তো কল্পনা করতেছে যে যোগ বিয়োগ এটা আবার কেমন অঙ্ক, যোগ বিয়োগ তো আমরা 1 2 এ পড়ে এসেছি। না, এটা কম্পিউটারের ভাষা। যেহেতু বাইনারি একটা কম্পিউটারের ভাষা, সো কম্পিউটারের ভাষার মাধ্যমে যোগ করতে হবে। তো এখন এই যোগ বিয়োগটা আমাদের পড়তে হবে। এরপরে 3 নাম্বার টপিক হচ্ছে পরিপূরক। বাইনারিতে একটা টপিকের নাম, সেটা হচ্ছে পরিপূরক। এটাও আমরা পড়বো, যখন আমরা পরিপূরকের উপর ক্লাস নেবো তখন এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পারবা। এছাড়া খ নাম্বার অথবা ক নাম্বারে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, যে কোড থেকে প্রশ্ন আছে, বিভিন্ন কোড আছে আমাদের এই অধ্যায়ে, সেই কোডগুলো আমাদের পড়তে হবে। এই কোডগুলোর উপরও একটা ক্লাস নেওয়া হবে। তো এই কোডগুলো আমরা পড়বো, যেমন বিসিডি কোড, ইউনিকোড, এক্সি কোড, আলফা নিউমেরিক কোড। এই কোডগুলো সম্পর্কে আমাদের জানতে হবে বিভিন্ন ক খ নাম্বার প্রশ্নের জন্য। আর আমার এই ক্লাসটা যদি তুমি নিয়মিত ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হবে, যদি তুমি নিয়মিত এই ক্লাসগুলো দেখো, তাহলে আশা করি তুমি নৈর্ব্যক্তিক, ক, খ এবং ক করে অ্যান্সার, সবগুলো অ্যান্সারই পারবা। এবং প্রতিটি টপিকের উপর আলাদা আলাদা ক্লাস নেওয়া হবে। এবং ক্লাস শেষে পরবর্তীতে আমরা এই এই অধ্যায়ের উপরে অনেকগুলো বোর্ড কোশ্চেন সমাধান করব। তো এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। তো চলো, এরপরে আমরা টপিক 1-এ কি, টপিক 1-এ কি ছিল? টপিক 1-এ ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমাদের 3টি পদ্ধতি মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভাগ পদ্ধতি, একটা গুণ পদ্ধতি, একটা বিট পদ্ধতি। তা ভাগ পদ্ধতি কখন মাথায় রাখবো? যখন অঙ্কে দশমিকের মান দেওয়া থাকবে। দেখো, অঙ্কে দশমিকের মান বলতে আমাদের অঙ্কে দেওয়া আছে দশমিক, যেমন 0.98 একটা সংখ্যা। মাথায় রেখো, 98 সংখ্যা যদি এর বেস বা ভিত্তি 10 দেওয়া থাকে, তার মানে আমরা মনে করবো এটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। এরকম সংখ্যা অঙ্কে দেওয়া থাকবে, ফলাফল চাবে না, অঙ্কে দেওয়া থাকবে। এখান থেকে আমার যেটাই চাক, মানে ফলাফল আমার যেটা নির্ণয় করতে বলুক, 2 মানে বাইনারি নির্ণয় করতে বলুক, 16 মানে হেক্সাডেসিমাল নির্ণয় করতে বলুক, 8 মানে ওয়াক্টাল নির্ণয় করতে বলুক, যেটা নির্ণয় করতে বলুক, আমাদের কোন পদ্ধতিতে করতে হবে? ভাগ পদ্ধতিতে করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের গুণ পদ্ধতি। আচ্ছা, গুণ পদ্ধতিটা কি? বলে যখন অঙ্কে দশমিকের মান বের করতে বলবে। আশা করি বুঝতে পারছো। অঙ্কে এখানে আমাদের যাই থাক, অঙ্কের যেটাই দেওয়া থাক, 2 দেওয়া থাক মানে বাইনারি দেওয়া থাক, অক্টাল দেওয়া থাক, অথবা হেক্সাডেসিমাল দেওয়া থাক, যেটাই দেওয়া থাক, আমাদের প্রশ্নে যেটা নির্ণয় করতে বলবে, মানে মানে যেটা নির্ণয় করতে বলবে, সেটাই যদি আমাদের দশমিক দেওয়া থাকে, তার মানে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। মানে ফলাফল যদি দশমিক চায়, সেক্ষেত্রে আমাদের পদ্ধতি একটাই, গুণ। এখন এই দুটা পদ্ধতি তো আমরা বুঝতে পারলাম। এর বাইরে আরেকটা পদ্ধতি হচ্ছে বিডিং পদ্ধতি। আচ্ছা, বিট পদ্ধতি কাকে বলে? অঙ্কে দশমিকের কোনো কথাই উল্লেখ নেই। আশা করি বুঝতে পারছি। দশমিকের কোনো কথা উল্লেখ মানে আমাদের ফলাফলও দশমিক চা নাই, অথবা অঙ্কেও দশমিক দেওয়া নেই, এরকম কথা উল্লেখ থাকলে আমাদের বিট পদ্ধতিতে নির্ণয় করতে হবে। আর বিট কি? বিট তো আমরা জানি বাইনারি ডিজিট বা বাইনারির ক্ষুদ্রতম একককে বিট বলে। আচ্ছা, বাইনারির ক্ষুদ্রতম একক বলতে বাইনারিতে 0 এবং 1 নিয়ে গঠিত, এদের প্রতিটি সংখ্যাকে এক একটি কি বলা হয়? বিট বলা হয়।
এইরূপ এরূপ 3 বিটের সংখ্যাকে আমরা কি বলি? অক্টাল পদ্ধতি। এবং 4 বিটের সংখ্যাকে আমরা বলি হেক্সাডেসিমাল পদ্ধতি। তো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের কতগুলো গ্রুপ সাজিয়েছি আমাদের সুবিধার জন্য। গ্রুপ 1, ভাগ পদ্ধতি। এই ভাগ পদ্ধতি থেকে আমরা দশমিক থেকে বাইনারি নির্ণয় করব, এবং দশমিক থেকে অক্টাল নির্ণয় করব, এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করব। তেমভাবে আমরা গ্রুপ 2 সাজিয়েছি। সেই গ্রুপ 2 হচ্ছে গুণ পদ্ধতি। গুণ পদ্ধতি হচ্ছে বাইনারি থেকে দশমিক নির্ণয় করব, অক্টাল থেকেও দশমিক নির্ণয় করব, হেক্সাডেসিমাল থেকে দশমিক নির্ণয় করব। মানে এর আগে যেমন গ্রুপ 1-এ যেমন দশমিক থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতি নির্ণয় করছি, সেম ভাবে গ্রুপ 2-এ সেই বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে ব্যাক করব। আশা করি বুঝতে পারছো। এরপরে গ্রুপ 3, সেটা বিট পদ্ধতি। গ্রুপ 4ও বিট পদ্ধতি। গ্রুপ 5ও বিট পদ্ধতি। বিট পদ্ধতি হচ্ছে অক্টাল থেকে কিভাবে বাইনারি নির্ণয় করবে। দেখো এর ভিতরে কোনো দশমিকের কথা কিন্তু উল্লেখ নেই। সেম ভাবে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি নির্ণয় করবে, এর ভিতরেও দশমিকের কথা উল্লেখ নেই। অনুরূপ ভাবে গ্রুপ 4-5, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই রূপান্তরগুলোর বাইরে আর কোনো রূপান্তর নেই। সো আমাদের বিশেষ দ্রষ্টব্য মানে গুরুত্বপূর্ণ একটা কথা নিচে দেওয়া হোক, অক্টালের জন্য প্রতিটি বাইনারি মান হবে 3 বিটে, এবং হেক্সাডেসিমালের জন্য প্রতিটি বাইনারি মান হবে 4 বিট। আচ্ছা, এটা 3 বিট 4 বিট কেমনে বের করে, এটা একটা সূত্র আছে, সূত্রের মাধ্যমে তুমি বের করতে পারবা। তোমাকে যদি বলা হয় অক্টালের বিট কত, তাহলে আমাদের একটা সূত্র হচ্ছে টু দি পাওয়ার n ইকুয়াল বেস। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলাটা কেমনে আমরা বিট বের করব? আচ্ছা, আমরা কোন সংখ্যা পদ্ধতির বিট বের করবো বলো? অক্টাল। তাহলে অক্টালের বেস কত? 8। বাম সাইডে কি আছে? টু দি পাওয়ার n। আচ্ছা, টু দি পাওয়ার n, এই সাইডে 8 কে তুমি টু দি পাওয়ার এইরকম একটা ফর্মুলায় সাজাও, তাহলে টু দি পাওয়ার কত দিলে 8 হবে? বলে 3 দিলে 8 হবে। তাহলে এই দেখো, টু টু কেটে গেল, n এর মান কত? এর মান হচ্ছে 3। এই কারণে অক্টালের বিট কত? বলে অক্টাল 3 বিটে সাজানো। সেম ভাবে হেক্সাডেসিমালও তুমি নির্ণয় করতে পারো। হেক্সাডেসিমালের বেস কত? 16। আচ্ছা, 16 কে আমরা টু দি পাওয়ার কত দিলেই 16 হবে? বলে 4 দিলে, টু টু কেটে গেলি, তাহলে n এর মান কত হবে? 4 হবে। আশা করি বুঝতে পারছো। এই কারণে অক্টালের বিট সংখ্যা হচ্ছে 3, হেক্সাডেসিমালের বিট সংখ্যা 4। সো চলো নেক্সট ক্লাস। এখন আমরা মেন অঙ্কে যাব, মানে এক্সাম্পল করব একটা। আচ্ছা, আমরা আজকে এক্সাম্পল করব হচ্ছে দশমিক থেকে কিভাবে বাইনারি নির্ণয় করা হয় সেই পদ্ধতি। দশমিক থেকে বাইনারি নির্ণয়ের পদ্ধতিটা আমরা দেখব। দুটা উপায় আছে, একটা শর্টকাট, একটা হচ্ছে বট। আর আমরা অলওয়েজ বট পদ্ধতি করব। শর্টকাট নিয়ম আমরা নৈর্ব্যক্তিকের জন্য ফলো করব। আর শর্টকাট টেকনিক দিয়ে কখনোই তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবা না। এটা ভুল যে যারা কই যে শর্টকাট টেকনিক অবলম্বন করে। হ্যাঁ, শর্টকাট দিয়ে তুমি নৈর্ব্যক্তিকের জন্য সাজেশন বা নৈর্ব্যক্তিকের জন্য খুব অল্প সময়ে সেটা সমাধান করতে পারবা। কিন্তু তুমি যদি শর্টকাট টেকনিক অঙ্কে বা বোর্ড পরীক্ষায় প্রশ্নে লেখো, এটা একটা 3 মার্কের প্রশ্ন যেটার অ্যান্সারই হয় হচ্ছে 2 থেকে 3 লাইন, এটা যদি তুমি শর্টকাট লাইনে বা শর্টকাট পদ্ধতির মাধ্যমে করে দাও, তাহলে এখানে 3-এর ভিতরে তো তুমি 3 পাবা না। যদি স্যার সেরকম স্যার পড়ে তোমার ঘাটে, তাহলে 3-এর ভিতরে 3 পাবা না। তো বেশি কথা না বলে চলো আমরা একটা অঙ্ক করি। দেখো আমি 838 মানে 38, এটা কোন অঙ্ক আছে এখন আমরা কিন্তু বুঝতে পারবো না। যদি আমাদের এটার বেস দেওয়া থাকে তখনই আমরা বুঝতে পারবো। যদি এটা দেখো, এটার বেস দেওয়া আছে 10, তার মানে এটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। আচ্ছা, এখানে আমরা লিখি এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা থেকে আমরা কি নির্ণয় করব? একটু হেডলাইনটা দেখো, বাইনারি। তাহলে হর চিহ্ন দিয়া তার বেস, বাইনারি বেস কত? 2। প্রশ্ন এরকমও থাকতে পারে, অথবা তোমাকে এটা বলতে পারে যে 38 একটি দশমিক সংখ্যা, 38-কে বাইনারিতে রূপান্তর করে ডিরেক্ট লেখাও দিতে পারে। সো আমরা যেটাই থাক আমরা এটা করব। প্রথমে আমরা বড় পদ্ধতি মানে কিভাবে বড় পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করব সেটা দেখো। দেখো, এটা আমরা আগেই জানি, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি নির্ণয় করব কি পদ্ধতি? ভাগ পদ্ধতি। তাহলে ভাগ দেবো কোন সংখ্যা? বলে দশমিকের যে মানটা দেওয়া আছে, কি মান? 38 মান, মানে 38 দেওয়া আছে। এখন ভাগ দেব কোন সংখ্যা পদ্ধতি নির্ণয় করব? বলে বাইনারি। তাহলে বাইনারির বেস কত? 2। তাহলে আমরা 2 দিয়ে ভাগ দেব। আচ্ছা, 38-কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে একটু দেখো কত হয়। 19 দুগুণা কত হয়? 38। ভাগশেষ কত থাকে একটু হিসাব করে দেখো। 19 দুগুণা তো 38 হয়ে গেল, তাহলে ভাগশেষ কি থাকে?
না বলে ভাগশেষ তাহলে জিরো থাকে। সেম ভাবে এরপরে আবার আমরা এই সংখ্যাটাকে আবার 2 দিয়ে ভাগ দেব। এখন দেখো 9 দুগুণে কত হয়? 18। কিন্তু এখানে আছে কত? 19। তাহলে আমাদের ভাগশেষ থাকে কত? 1। সেম ভাবে আবার 2 দিয়ে ভাগ দেব। 4 দুগুণে কত হতে? 8। কিন্তু এখানে আছে কত? 9। তাহলে আমাদের আবার ভাগশেষ কত থাকে? 1। সেভাবে আবার 2 দিয়ে দেব। 2 দুগুণে কত হয়? 4। ভাগশেষ 0। আর 2 দিয়ে দেব। 2 2 এর ভিতরে কয়বার যায়? একবার। তাহলে ভাগশেষ কত থাকে? বলে 0। লাস্ট এই জায়গায় এসে একটু আবার দেখো, 2 কিন্তু 1-এর ভিতরে যাচ্ছে না। যখন তুমি 2 শেষের এই জায়গায় আসা দেখবে, যখন তোমার সংখ্যা যে সংখ্যা দ্বারা ভাগ দিবা যেটা যদি না যায় সেখানে ফলাফল হবে 0। আর ভাগশেষ হবে সেখানে যে সংখ্যা থাকবে সেটা, মানে এখানে আছে 1, সেই 1। আর এই মানটা কাউন্ট হবে নিচ থেকে উপর দিক। নিচ থেকে উপর দিক বলতে এটাকে বলা হয় MSB। আর এটাকে বলা হয় LSB। মানে উপরের যে সর্বোচ্চ উপরে যে মানটা দেওয়া আছে 0, এই মানকে এগুলোকে বলা হয় LSB। নিচে যে মান দেওয়া আছে একে বলা হয় MSB। কেন? বলে MSB মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বা বিট। আর এক মানে উপরের যে মান সেটাকে বলা হয় সর্বনিম্ন, মানে লেটেস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বনিম্ন গুরুত্বের মান। সো আমাদের অবশ্যই সর্বোচ্চ গুরুত্বের মান যেটা সেটাই আগে লিখতে হবে, মানে এই ধারাবাহিক ভাবে আমাদের লিখে দিতে হবে। এই কারণে আমাদের মানগুলো নিচ থেকে উপর দিক যাইতে হয়। সো এখন আমি এটার অ্যান্সার লিখবো। দেখো অ্যান্সার কি আছে। সুতরাং 38.12 পাঁচ ব্র্যাকেট 10 নিচ থেকে উপর দিক যাচ্ছে। আর এখানে অ্যান্সার হচ্ছে ভাগশেষ যেগুলো সেইগুলা। তাহলে 1 0 0 1 1 0 বাইনারি। এটাই হচ্ছে অ্যান্সার। আই হোপ তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো, এই সেম অঙ্ক যখন তোমার নৈবিত্তিকে থাকবে। আচ্ছা, নৈবিত্তিকের টাইম কিন্তু মাত্র 1 মিনিট। 1 মিনিটে তো এত বড় অঙ্ক তুমি চাইলে সমাধান করে দিতে পারো, বাট এখানে যদি তুমি কিছু সময় বাঁচাতে পারো তাহলে তুমি অন্য আরেকটা নৈবিত্তিকে সেই সময়টা ব্যয় করতে পারবে। সেই কারণে এগুলা শর্টকাট টেকনিকেও করা যায়। সো এখন আমি তোমাকে দেখাবো শর্টকাট টেকনিকটা। শর্টকাট টেকনিকটা কি? আমাদের শর্টকাটে একটা ফর্মুলা আছে, যে কোনো দশমিক দাও বাইনারি নির্ণয় করো, যে কোনো একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে 1 থেকে শুরু হয়। 1 এর ডবল, তার মানে 1-এর ডবল কত? 2। এভাবে এর ডবল দেবা। এর ডবল 2 এর ডবল কত? 4। 4-এর ডবল কত? 8। তুমি এইভাবে যাতে থাকবা। 8-এর ডবল 16। 16-এর ডবল কত? 32। 32-এর ডবল 64। এখন 64 যাব না, কেন যাব না? তোমার অঙ্কে দেওয়া আছে 38। তার মানে তোমার এর নিচে অথবা এর সমান এ পর্যন্ত থাকতে হবে। এর উপরে তো তোমার যাওয়ার কোনো অধিকার নেই, মানে এর উপর তোমার যাওয়া লাগতেছে না, কারণ তোমার 38 মিলাতে হলে এর ভিতরেই পেয়ে যাবে। তাহলে 38, এখন এর ভিতর থেকে তুমি 38 মিলাও। দেখো 38 মিলাতে হলে তোমার 32 লাগবে। আচ্ছা, লাগলো। 32 আর 16 নিলে তো 38 পার হয়ে যায়, তার মানে 16 কিন্তু লাগতেছে না, মানে ক্রস। যেটা লাগতেছে না সেটাকে বলা হয় জিরো। আচ্ছা, কেন জিরো বলা হয় আমরা আরেকটু পরে এটা দেখতেছি। এরপরে দেখো 32-এ যখন আমি 8 দেবো তাহলে হয়ে যায় 40, কিন্তু আমার লাগবে কত? 38। তার মানে 8ও লাগতেছে না, এখানে 8ও আমার কি হবে? জিরো। 32-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হবে 36, তার মানে 4 লাগতেছে, 4 লাগবে। এরপরে এর সাথে যদি আমরা আরো 2 যোগ করি তাহলে হবে কত? দেখো তো 38 হয় কিনা। বলে হ্যাঁ হয়ে যায়। তাহলে 1 তো আর লাগতেছে না, তাহলে 1-এর নিচেও আমরা কি বসাবো? জিরো বসাবো। আশা করি এই শর্টকাট পদ্ধতিটা আবার বুঝতে পেরেছো। যদি না বুঝো আবার ভিডিওটা পজ করে টেনে টেনে আবার একটু দেখবা, দেখলে বুঝতে পারবা। আচ্ছা দেখো, এখন জিরো গুলা কি? জিরো গুলা কেন এখানে বসালাম? বলে আমাদের সংখ্যা পদ্ধতি বাইনারি কম্পিউটারে দুটো জিনিস বোঝে, একটা হচ্ছে জিরো এবং ওয়ান। যেহেতু এটা আমরা বাইনারি নির্ণয় করতেছি তার মানে আমাদের জিরো এবং ওয়ানই লাগবে। কম্পিউটার জিরো বলতে মিথ্যা, মানে জিরোর কোনো দাম দেয় না কম্পিউটার। যদি জিরো মান আসে তার মানে সেই মানের কোনো দাম নেই। এবং কম্পিউটার যদি ওয়ান বলে তার মানে সেটাকেই শুধু গুরুত্ব দেয়, তার মানে কম্পিউটার শুধু ওয়ানকেই গুরুত্ব দেয়, জিরোর কোনো দাম নেই। কম্পিউটারে জিরো মানে মিথ্যা। যদি ইলেকট্রিক বিচারে হয়
ইলেকট্রিক সার্কিটের বিচারে হয়, তার মানে জিরো বলতে লো ভোল্টেজ, ওয়ান বলতে হাই ভোল্টেজ। যদি সত্য মিথ্যার বিচার হয়, তার মানে জিরো বলতে মিথ্যা, ওয়ান বলতে সত্য। আশা করি বুঝতে পারছো। এখন যদি তুমি এই মানগুলো সাজা লেখো, তাহলে দেখো ওয়ান, জিরো, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, এটাই হবো অ্যান্সার। দেখো এই অঙ্কটা করতে তো আমার 1 মিনিট লাগলো না। অ্যান্সার বট পদ্ধতি যেটা করলাম সেটার অ্যান্সার এবং শর্ট পদ্ধতির অ্যান্সার দেখো তো মিল পাও কিনা, একদম হুবহু কিন্তু সেম। সো আশা করি বাইনারি থেকে, কি দশমিক থেকে বাইনারি কিভাবে নির্ণয় করা হয় সেটা তুমি খুব সহজেই করতে পারবে। তো চলো এরপরে আমরা একটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে দশমিকের অঙ্ক। এটা তো পূর্ণ সংখ্যা, আচ্ছা, পূর্ণ সংখ্যার অঙ্ক আমরা দেখলাম। এখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, এইচএসসি তে পড়ো, পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা কি এটা তো তোমাদের শিখাতে হবে না। তারপর একটু দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে, যেমন আমরা সেম ভাবে এইরকম আরেকটা অঙ্ক দেখবো। এটা একটা দশমিক সংখ্যা, আমাদের সেম নির্ণয় করতে বলছে হচ্ছে বাইনারি। এর আগে ছিল 38 শুধু পূর্ণ সংখ্যায়, কিন্তু এখন এর সাথে আমাদের অতিরিক্ত আরেকটা কি সংখ্যা যুক্ত হয়েছে, দশমিক সংখ্যা যুক্ত হয়েছে। এই ধরনের অঙ্ক আমরা কেমনে সমাধান করব এটা একটু দেখো। আচ্ছা, এই যে এখানে যে দশমিক চিহ্ন দেওয়া আছে, এটাকে আমাদের আইসিটি ভাষায় বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। এখন ক নাম্বার প্রশ্ন যদি তোমার আসতে পারে রেডিক্স পয়েন্ট কি বা রেডিক্স পয়েন্ট কাকে বলে, বলে দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মাঝখানে দশমিক বিন্দুকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট বলা হয়। আর এই রেডিক্স পয়েন্টের একদম বাম সাইডে যে মান, সেই মানটাকে বলা হয় MSD, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এবং ডান সাইডের মানকে বলা হয় LSD, লেটেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তার মানে পূর্ণ সংখ্যা যেটা সেটাকেই বলা হয় সর্বোচ্চ গুরুত্বের মান, এবং দশমিক সংখ্যার পরে যে মান সেই মানটাকে বলা হয় সর্বনিম্ন গুরুত্বের মান। আচ্ছা, এই অঙ্কটা আমরা কি করবো, আমরা পূর্ণ সংখ্যাটা একবার করছি, তারপর আবার দেখো কিভাবে করব, সেম ওয়েতেই করব। সেটা হচ্ছে 2 দিয়া ভাগ করব, 19 × 38, ফলাফল 0। এভাবে আবার 2, 9 × 18, 1, আবার 2, 4 × 8, 1, আবার 2, 2 × 4, ফলাফল 2, একবার যায় 0, এখন যায় না, 0, 1। তো এটা কাউন্ট হবে উপর দিক, মানটা হবে 38, 10 = 1, 0, 0, 1, 1, 0। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মান, এক সাইটের মান। তো আমাদের আর একটা সাইড কিন্তু পড়ে আছে, সেটা হচ্ছে দশমিক। আর দশমিকের মানটা কেমনে করব, দশমিকের মান যখন করব তখন আমরা এখানে লেখা রাখবো পূর্ণ সংখ্যা আর একটা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। এই দুইটা হেডলাইন লিখে এখানে আমাদের দশমিক মান দেওয়া আছে, কত আছে, 20 দেওয়া আছে। দশমিকের মানটা অবশ্যই আমরা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করবো কত দিয়া, বলে 2 দিয়া। যখন তুমি 2 দিয়া গুণ করবে দেখো কত আসে, বলে 0.40। তার মানে আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু এখনো ফলাফল আসে নাই, মানে 0। সেম ভাবে একে আবার কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। যখন 40-কে 2 দিয়ে দিবে, সেম ভাবে আবার কত হবে, 80 হবে। তার মানে এখানে আমাদের এখনো ফলাফল আসে নাই, তার মানে 0। এই 80-কে আবার 2 দিয়ে গুণ দেবো, তাহলে কত হবে, যখন একে আবার 2 দিয়ে দিবা তাহলে দেখো ফলাফল হবে 1.60। একে যখন আবার তুমি 2 দিয়ে গুণ দিবা কত হবে, 1.20। একে যখন আবার 2 দিয়ে গুণ দিবা, এ আবার 40। এইভাবে কিন্তু বারবার বারবার খালি বাড়বে বাড়বে। সো আমরা 2 থেকে 3 বার বা 4 বার চেষ্টা করার পরে আর চেষ্টা করব না, আমরা এখান থেকে আসন্ন মান হিসেবে ধরে নেব আর কোনো মান। তাহলে সুতরাং পয়েন্ট কত, 2010 সমান, এটার অ্যান্সার হবে উপর থেকে নিচ দিক। তার মানে এটার সর্ব উপরে যে মান এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর সবচেয়ে নিচের মান রিলেটেড সিগনিফিকেন্ট বিট। এটার অ্যান্সার কি হবে, 0011। আমরা তো আর চেষ্টা করি নাই, সেই কারণে আমরা এখানে এখানে ডট ডট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড দেব, শেষ। এরপরে এটাকে আমরা অ্যান্সার কিভাবে লিখবো, তাহলে দেখো অ্যান্সার পাইলাম 3.8.20 ইকুয়াল 10 = 80। মান আমরা পাইছি এই জায়গায় কত, 100110।
এরপরে এর মাঝখানে কি আছে, রেডিক্স পয়েন্ট মানে দশমিক, আমরা দশমিক দিয়ে দিলাম। 20 এর মান পাচ্ছি কোথায়, এই জায়গায়। কত কত পেলাম, 0 0 1 1 ডট ডট 2 অ্যান্সার। এভাবে আনসার লিখলি তুমি হুবহু স্যারের চাকরি পাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী টপিক দেখবো, সেটা হচ্ছে দশমিক থেকে কিভাবে অক্টাল পদ্ধতি নির্ণয় করা। আচ্ছা, দশমিক থেকে অক্টাল পদ্ধতি, এই দশমিক থেকে আমরা যে পদ্ধতি যাব, আমরা জানি ভাগ পদ্ধতি। তো এটাও আমরা ভাগ, আমরা এখন দশমিক থেকে অক্টাল পদ্ধতি একটা অঙ্ক করব। দেখো, একটা অঙ্ক আছে 175, মানে 175। এটা একটা দশমিক সংখ্যা। এখন তো আর আমাদের বাইনারি চাই না, এখন চাইছে অক্টাল। সো অক্টালের বেস হচ্ছে এই, তো আমরা এইভাবে করব। আচ্ছা, 175, এটা যখন আমরা ভাগ করব, এর আগে চাইছিল বাইনারি, সেখানে আমরা বাইনারি বেস দিয়ে ভাগ করছি, কিন্তু এখন তো বাইনারি চাই না, এখন চাইছে হচ্ছে অক্টাল। তাহলে অক্টালের বেস দিয়ে আমরা কি করতে পারি, ভাগ করব। তাহলে অক্টালের বেস দিয়ে যখন 175 ভাগ করবা, ভাগ করার পরে দেখো কত আসে। 175 যদি তুমি ভাগ করো, আচ্ছা এখানে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। আমরা এই সামান্য এই 175 কে ভাগ দিতে জন্য ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন আমি মনে করি না। তো দেখো, প্রথমে একের ভিতরে তো 8 যায় না, আমরা আরেকটা ঘর নেবো 17। 17-এর ভিতরে 8 কয়বার যায়, 2 বার যায়। 8 দুগুণে 16, এখানে আছে 17, বাসে কত, 1। কেটে নিয়ে আসলাম আরো কত, 5। তাহলে 8 5, আর এখানে কেটে নিয়ে যদি 15, 15-এর ভিতরে 8 তো 2 বার যায় না, কয়বার যায়, একবার যায়। তাহলে 8 অক্ষে 8। তাহলে 15-20 থেকে যদি আমরা 8 বাদ দিই, তাহলে থাকে কত, ভাগশেষ থাকে 7। তো আমাদের ভাগশেষ 7। এরপরে আবার কত দিয়ে দেবো, 8 দেয়। 8 21-এর ভিতরে কয়বার দেয়, 8-এর ঘরে নামাজা পড়লেই পারবা, 8 দুগুণা 16, 2 বার যায়। কিন্তু এখানে আছে 21, তাহলে অবশিষ্ট থাকে কত, বলে 5। সেম ভাবে 8 আবার দেবো 2-এর ভিতরে। তা 8 তো 2-এর ভিতরে ভাগ দেওয়া যাচ্ছে না, এই কারণে এখানে 0। আমাদের ভাগশেষ কত, 2। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, মানটা যাবে নিচ থেকে উপর দিক। সুতরাং 175 দশমিক মান, অ্যান্সার হচ্ছে 257 ওয়াক্টাল। আই হোপ বুঝতে পারছো। সেম ভাবে এই সেম অঙ্কটা আমরা একটু দশমিক দিয়ে করার চেষ্টা করব। তাহলে 175 দশমিক, একটা মান নেই 15, এটা একটা দশমিক সংখ্যা। এটা থেকে আমরা ওয়াক্টাল নির্ণয় করব। 175 তো আমরা এর আগে নির্ণয় করছি, সেটা এইভাবে নির্ণয় করো। 21 7, এভাবে আবার 8 2 5, আবার 8 0 2। আর যদি উপর দিক যায় তাহলে কি হয়, 175 n ইকুয়াল 2578। এটা গেল হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে সেম ভাবে আমরা দুইটা ভাগ করে নেব। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই সাইডে লিখবো দশমিক সংখ্যা। আচ্ছা, দশমিক সংখ্যা কত আছে, 15, গুণ দেবো কত দিয়া, 8 দেয়। যখন 15-কে আমরা 8 দিয়ে গুণ দেবো, তখন অ্যান্সার হবে কত, তাহলে 120। তাহলে 1.20, একে আবার গুণ দেবো 8 দিয়া। পরের লাইনে অ্যান্সার কত হয় দেখো তো, পরের লাইনে অ্যান্সার হচ্ছে 100, মানে 1.60। একে যদি কিনা আমরা আবার 8 দিয়ে গুণ দিই, এরপরের লাইনে অ্যান্সার হয় কত দেখো, 4.80। একে যদি আমরা আবার 8 দিয়ে গুণ দিই, এরপরের লাইনে অ্যান্সার হয় কত, 6.40। আমাদের আর দেওয়ার কোনো আমরা 4 থেকে 5 বার বা 2 থেকে 3 বার গেলে না, আমাদের আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আর শেষ পর্যন্ত আমাদের মিলবে না। তো আমরা এইভাবে এই পর্যন্ত যাবো। এখন এটার অ্যান্সার লিখবো, কত ছিল, 0.15 10। এটার মান আসবে উপর থেকে নিচ দিক,
তাহলে অ্যান্সার কত? 1146 ডট ডট দিয়ে ইকুয়াল 8। তো সেম ভাবে আমরা দুটা একই একত্রে অ্যান্সার লিখতে হবে। তো দুটাকে যখন একত্রে আমরা অ্যান্সার লিখবো তখন আমরা এটা এইভাবে লিখবো। সুতরাং 175 175 এর মান পেলাম 27257। এই দশমিক 0.15 মান পেলাম 1146। এটাই অ্যান্সার। আই হোপ সবাই বুঝতে পারছো। আমাদের এই গ্রুপে মানে গ্রুপ একে আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল। আমরা কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমাল বের করব এখন সেটা দেখো। আচ্ছা, দশমিক থেকে হেক্সাডেসিমাল বের করার জন্য আমরা আর একটা এক্সাম্পল দেখবো। সেটা হচ্ছে 2479। 2479 একবারে দেখবো আমরা। 0.50। যেহেতু আমরা এর আগেও দেখছি দশমিক থেকে কিভাবে ভাগ পদ্ধতি নির্ণয় করা হচ্ছে, বারবার দুইটা করে দাগ দেখে এখান থেকে আমরা একটা এক্সাম্পলে দেখবো। এটা অঙ্ক দশমিক নির্ণয় করতে বলতে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16, এই কারণে আমরা এখানে 16 দিলাম। আচ্ছা, আমরা পূর্ণ সংখ্যার যেটুকু মান এইটুকু আগে নির্ণয় করি। এইটুকু নির্ণয় করার জন্য আমরা 2479 কে ভাগ দেব। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া মানে ভাগ পদ্ধতি, আমি আবারও বলছি। তাহলে ভাগ দেব কত দিয়া? যে সংখ্যা পদ্ধতি যাবো সেটা, তার মানে 16 দেয়। 24 ভিতরে কয়বার যায়? একবার যায়। তাহলে বাসে কত? 8। আমি কেটে নিয়ে আসলাম আরো 7। তাহলে 8 আর 7 কত হইতেছে? 87। এই 87-র ভিতরে 24 আবার কয়বার যায়? 16 কয়বার যায়? বলে 5 বার যায়। বা তুমি ক্যালকুলেটরে একবারে 16-কে 2479-র ভিতরে একদম ভাগ দিবা, দেখবা 154 পয়েন্ট সামথিং আসবে। সো তুমি 154 লিখবা, পয়েন্ট সামথিং যেটা আসবে সেটার সাথে আবার 16 গুণন দিবা। 16 গুণন দিলে যে মান আসবে সেটাই হচ্ছে ভাগশেষ। তাহলে মান আসতেছে, অবশিষ্ট থাকতেছে কত? 15 বাসে। তাহলে 15-কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। তো ডিরেক্ট আমরা এফ লিখলি চলবে। সেম ভাবে 154-কে আবার 16 দিয়ে ভাগ দেব। 16 দিয়ে ভাগ দেওয়ার ফলে আমাদের কয়বার যায়? 9 বার যায়। ভাগশেষ বাঁচে কত? 10। সো 10-কে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ দ্বারা প্রকাশ করি। মাথায় রাখতে হবে হেক্সাডেসিমালের 10 পার হলেই একটা নির্দিষ্ট একক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। সে 10-কে এ দ্বারা, 11-কে বি, 12-কে সি, 13-কে ডি, 14-কে ই এবং 15-কে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 15 পর্যন্ত। এরপর আবার আমরা ভাগ দেবো 16 দিয়া। এখন 16 তো 9-এর ভিতরে যায় না, সেই কারণে অ্যান্সার হবে 0 ভাগশেষ 9, 9 এখন এটার অ্যান্সার নিচ থেকে উপর দিক। তাহলে অ্যান্সার কত? 2479 দশমিক, অ্যান্সার হচ্ছে 9 এ এফ হেক্সাডেসিমাল। আচ্ছা, আমরা পূর্ণ সংখ্যার কাজ শেষ। এখন আমরা নির্ণয় করব দশমিক সংখ্যা, সেম ভাবে আগের মতো। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা লিখবো পূর্ণ সংখ্যা, এই সাইডে লিখবো হচ্ছে দশমিক সংখ্যা। আচ্ছা, দশমিক সংখ্যা পয়েন্ট কত? 50। গুণ দেবো কত দিয়া? 16 দিয়া। 16 দিয়া যখন 0.50 গুণ দেবো, তাহলে আমাদের অ্যান্সার আসে কত? অ্যান্সার আসে হচ্ছে 8.00। তো আমাদের তো আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এই সাইডের দশমিক মান আসতেছে কত? 0, কারণ ডিরেক্ট একটা পূর্ণ সংখ্যা দিয়ে দিছে। তো আমাদের আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটাকে আমরা অ্যান্সার লিখবো 50., এই সাইডে আসে অ্যান্সার 8 হেক্সাডেসিমাল। সো আমরা দুটো অ্যান্সার একত্রে লিখে দিই। অ্যান্সার হচ্ছে 2479 দশমিক 50, এটা 10
ইকুয়াল, এটার মান পেলাম 9 AF, এই দশমিক দশমিক, এটার মান পেলাম হচ্ছে 8। ডান, হেক্সাডেসিমাল। তো আমি আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের, যারা আমার এই ক্লাসটি দেখেছো তাদের জন্য আমি কয়টা উদাহরণ দেব। উদাহরণগুলো করে আমার এই কমেন্ট বক্সে তুমি তার স্ক্রিনশটটা পাঠাতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমি ভিডিও শেষে ফেসবুক গ্রুপটা দেখে দেবো। সেই ফেসবুক গ্রুপে তুমি এই আমাদের এই অঙ্ক, যে কয়টা অঙ্ক দেবো সেই অঙ্কগুলোর সমাধান করে তার স্ক্রিনশট পাঠাতে পারো। তা এখন তোমাদের একটা লাইভ এক্সাম্পল নেওয়া হবে। তো এক্সামটা যে যে দিবা আশা করি, আমি মনে করবো তারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছে। এক নাম্বার হচ্ছে 9850 দশমিক, এটা নির্ণয় করতে হবে তোমার বাইনারি। সেইভাবে 2 নাম্বার 170.38, এটাকে তোমার নির্ণয় করতে হবে অক্টাল। 3 নাম্বার 1587.77, এটাকে নির্ণয় করতে হবে হেক্সাডেসিমাল। সো তুমি এই 3টা অঙ্ক করে আমাদের কমেন্ট বক্সের স্ক্রিনশট দাও। তারপরে দেখি কে কে আমার এই ভিডিওটি দেখছো। সো আজকে আমাদের এই ক্লাসগুলো থেকে যে টপিক গুলো দেখলাম, না বা আমরা এই অধ্যায় থেকে যে টপিক গুলো পড়বো, সেটা হচ্ছে প্রথমে সেইটা দেখো। 1 নাম্বার টপিক আজকে আমাদের ক্লাসের হচ্ছে, 1 নাম্বার টপিক সংখ্যা পদ্ধতি রূপান্তর। সেখান থেকে গ্রুপ নাম্বার 1, এই গ্রুপ 1-এর উপর আমরা আজকে ক্লাসটা নিলাম। আমরা আগামীকাল বা নেক্সট যে ক্লাস যেদিন না হবে সেদিন দেবো হচ্ছে গ্রুপ 2-এর উপর, সেম ভাবে গ্রুপ 3, এইভাবে আমাদের এই শুধুমাত্র সংখ্যা পদ্ধতি রূপান্তরের উপর 5টা ক্লাস হবে। এরপরে রূপান্তর শেষ হওয়ার পরে আমরা চলে যাবো বাইনারি যোগ বিয়োগে। বাইনারি যোগ বিয়োগের উপর আমরা বড় জোর 2টি ক্লাস দেব। এরপর আমরা পরিপূরকের উপর 2টি ক্লাস দেব। এরপরে বিভিন্ন সংখ্যা পদ্ধতির উপর 1টি ক্লাস দেব। তাহলে আমাদের ক্লাস হচ্ছে, এখানে হচ্ছে 5টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 1টি। ইন টোটাল এই 3.1-এর উপর আমরা ক্লাস হচ্ছে কয়টি? 10টি। এরপরে আমরা 2 থেকে 3টি বোর্ড কোশ্চেন দেখব এই অধ্যায়ের উপর। এই এই অধ্যায়ের উপর 2 থেকে 3টি বোর্ড কোশ্চেন দেখবো। তার মানে আমাদের 12 থেকে 13টি ক্লাস হবে শুধুমাত্র 3.1-এর উপর। ক্লাসগুলো হবে সম্পূর্ণ ফ্রি। আমি আশা করি এই ক্লাসগুলো দেখে সবাই, যারা এর আগে আইসিটি পড়েছো তাদের জন্য রিভিশন হবে, যারা পড়ো নাই তাদের জন্য তো একদম বেস্ট। যারা একদম হাতের নিকটে 2025 সালে আইসিটি এইচএসসি পরীক্ষা দিবা, বিশেষ করে তাদের জন্য এই সুবর্ণ সুযোগ। আমি আশা করি তোমরা আমার এই ক্লাসটি থেকে অনেক উপকৃত হয়েছো। তো থ্যাংক ইউ।